আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। বিশ্ববাসী বেশ অবাকই হয়েছিল যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেন চলতি বছরে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মাঝে বিরোধ কমিয়ে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্যই তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় আছে। আজ জানাবো ফিলিস্তিনি নির্বাচনের নানা দিক। ফিলিস্তিনে সর্বশেষ সংসদ নির্বাচন হয়েছে ১৫ বছর আগে, আর প্রেসিডেন্ট নির্বাচনের পর ১৬ বছর পার হয়ে গেছে। সর্বশেষ ফিলিস্তিনের মানুষ ইয়াসির আরাফাতের উত্তরসূরি নির্ধারণের জন্যই ভোট প্রদান করার সুযোগ পেয়েছিল। তারপর অনেকটা সময় চলে গেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ঘটনাপ্রবাহ অনেকটা পাল্টে গেছে। ২০০৪ সালের শেষ দিকে যখন আরাফাত মারা যান, তখনও ইরাক যুদ্ধের চূড়ান্ত পরিণতি স্পষ্ট হয়ে ওঠেনি। এর ২ বছর পর হামাসের সাথে ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, আর ২০১০ সালে আরব বসন্তের হাওয়া লাগে মধ্যপ্রাচ্যে। বর্তমানে ফিলিস্তিন সহ গোটা অঞ্চলে যে নাজুক পরিস্থিতি বিরাজ করছে, তাতে আদৌ এই বছর নির্বাচনের আয়োজন করা যাবে কিনা তা পরিষ্কার নয়। সত্যিই যদি নির্বাচন হয়, তাহলে গণতান্ত্রিক একটি রূপান্তরের পথ শুধু উন্মুক্ত হবে না, আব্বাসের মতো মেয়াদোত্তীর্ণ একটি প্রজন্ম দম ছাড়ার সুযোগ পাবেন। আব্বাসের বর্তমান বয়স ৮৫ বছর। তার বয়সের সাথে সেকেলে চিন্তার লোকের সরে যাওয়াটা এখন জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে আগামী মে বা জুলাই মাসে এই নির্বাচন হতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক কর্মকৌশলের ফায়দা নিতে চাইছেন বলেই মনে হচ্ছে। তিনি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রশাসনের আস্থা অর্জনের চেষ্টা করছেন বলেও বিশ্লেষকরা মনে করছেন। বাইডেনের নয়া প্রশাসনও ফিলিস্তিনের নতুন নির্বাচন প্রত্যাশা করেছিল। মাহমুদ আব্বাসের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ২০০৯ সালে। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগও রয়েছে। তিনি ২ রাষ্ট্র তত্ত্বের কথা বললেও কার্যত তার সময় ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি ভূমি হারিয়েছে, আর স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। এবারের এই নির্বাচনে হয়তো মাহমুদ আব্বাসই ফাতার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বয়স ৮৫ পার হয়েছে। ফলে বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তেহ যদি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান, তাহলেও তিনি ভালো সমর্থন পাবেন। এর আগে ২০১১ সালে হামাসের সাথে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর আব্বাস ঘোষণা করেছিলেন যে তিনি আর প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে আগ্রহী নন। অন্য অনেক প্রতিশ্রুতির মতো এই প্রতিশ্রুতিও আব্বাস রক্ষা করতে পারেননি। ফিলিস্তিনিরা আব্বাসকে পদে দেখতে আর আগ্রহী নন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে আব্বাসের দুমুখ কথাবার্তা দেখে জনগণ ছিল অনেকটাই হতাশ। মাহমুদ আব্বাস এবং তার প্রশাসন ২ রাষ্ট্র তত্ত্বের উপর ভর করেই ফিলিস্তিনকে পরিচালনা করার চেষ্টা করছে। ১৯৯৩ সালে অস্ত্র চুক্তির মধ্যে দিয়ে এই ধারণার আবির্ভাব হলেও এটি এখনও ফিলিস্তিন ও ইসরায়েলের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ফলে এই চিন্তাধারা অনেক আগেই রাজনৈতিক উপযোগিতা হারিয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করায় অস্ত্র চুক্তি বা ২ রাষ্ট্রের ধারণা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। বিগত বছরগুলোতে ২ রাষ্ট্র তত্ত্ব বাস্তবায়নে মাহমুদ আব্বাসের চেয়ে বেশি আগ্রহী রাজনীতিবিদ ফিলিস্তিন বা ইসরায়েল কোথাও আর দেখা যায়নি। ১৫ বছর আগে তিনি ইয়াসির আরাফাতের রেখে যাওয়া এই কাজটিকে এগিয়ে নেওয়ার বলিষ্ঠ ঘোষণা দিলেও আজ অবধি শান্তি প্রক্রিয়াকে কার্যকর করতে পারেননি। তিনি এখনও সেই পুরনো ধারণার উপর ভর করেই আরেকবার চেষ্টা চালাতে চান। কিন্তু নতুন প্রজন্ম এই ভাবনাকে ধারণ করতে চাইছে না। তারা এই বছরের মধ্যেই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিয়ে ফিলিস্তিন ইস্যুকে নতুন করে সমাধান করতে চায়। আব্বাসের হাত থেকে ক্ষমতা চলে গেলে ২ দেশের রাজনৈতিক কৌশল ও উদ্দেশ্যেই ব্যাপক পালাবদল আসতে পারে। নির্বাচনের মাধ্যমে নতুন কেউ ক্ষমতা পাওয়ার বিষয়টিকে প্রাথমিকভাবে একে খুব সাদামাটা মনে হলেও প্রকৃতপক্ষে
ফিলিস্তিনের জন্য এই বদলটি নতুন একটি রাজনৈতিক ভূমিকম্পের সূচনাও করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন বিষয়ক দৃষ্টিভঙ্গিতেও বিগত ৩ যুগে তেমন কোনো পরিবর্তন আসেনি, অথচ ফিলিস্তিনের জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের এসব কর্মকাণ্ডের কোনো ফায়দা পাচ্ছে না। সবাই শুধু রাজনীতিই করে গেছে, কিন্তু জনগণের ভাগ্যে প্রত্যাশিত সেই পরিবর্তন আজও আসেনি। মাহমুদ আব্বাস সম্ভবত ফিলিস্তিনের সর্বশেষ নেতা যিনি অসলো চুক্তির ওপর ভরসা রাখেন, কিন্তু তিনি এর বাস্তবায়ন করতে পারেননি। ভবিষ্যতেও পারবেন বলে মনে হয় না। যদি প্রেসিডেন্টদের দায়িত্ব থেকে তাকে সরে যেতে হয়, তাহলে নতুন প্রজন্মের নেতা এসে সম্ভবত অসলো চুক্তিকে নিয়ে এগুতে চাইবে না, বরং এক রাষ্ট্রকেন্দ্রিক একটি সমাধানের পথেই তিনি হাঁটতে চাইবেন। ফিলিস্তিন ও ইসরায়েলের অভ্যন্তরে, এমনকি মধ্যপ্রাচ্যে বা আন্তর্জাতিক কাঠামোতেও নিশ্চয়ই কিছু মানুষ এখনও আছেন যারা অসলো চুক্তির সমাপ্তি টানতে চান, কিন্তু বিষয়টা খুব সহজ নয়। ইসরায়েলে কিছু ডানপন্থী রাজনীতিবিদ আছেন যারা মনে করেন অসলো চুক্তি অকার্যকর হয়ে পড়লে তারা ফায়দা পাবেন, আরও কিছু সেনা মোতায়েন করবেন, ফিলিস্তিনের মাটিতে চেকপয়েন্টের সংখ্যাও বৃদ্ধি করবেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ক্ষমতা বৃদ্ধি করে জেরুজালেম ছাড়া অন্য কোনো এলাকাকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পরিস্থিতিও নিয়ন্ত্রণ করবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ফিলিস্তিনের মানুষ আর ম্যানেজড হতে চায় না, বরং তারা সুনির্দিষ্ট সমাধান ও প্রস্তাবনা চায়। যদি পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তাদেরকে শান্তি প্রতিষ্ঠার বিকল্প কোনো ধারণা দিতে পারে, তাহলে ফিলিস্তিনের জনগণ যে তা লুফে নেবে তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিম তীরের রাস্তায় রাস্তায় যে ব্যারিকেড ও চেকপয়েন্টগুলো এখন দেখা যাচ্ছে, এর সবটাই অসলো চুক্তির পরিণতি। ২৭ বছর আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে কাজের কাজ এটুকুই হয়েছে যে ইসরায়েল সামরিক নজরদারির নামে দখলকৃত এলাকায় শুধু নিজেদের নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদটি অনেকটা কর্তৃত্বপরায়ণ অবস্থানের মতোই। আন্তর্জাতিক পরিসরেও মাহমুদ আব্বাসের এখন আর কোনো ইতিবাচক ভাবমূর্তি নেই। তাই বাইরের দেশগুলো থেকে ফিলিস্তিনে অর্থ সাহায্য যাওয়ার পরিমাণও বিগত বছরগুলোতে অনেকটাই কমে গেছে। আন্তর্জাতিক তহবিল থেকে টাকা না আসলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে যায়। আব্বাসের সময় বিগত কয়েক বছরে তেমনটাই ঘটেছে। আবার যখন টাকা আসে, তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ দখলদারদের প্রতিরোধের স্লোগান থামিয়ে দিয়ে কূটনীতির কৌশলের ওপর আস্থা রাখে। আর কূটনৈতিক ক্ষেত্রে অসম চুক্তির জেরে দিন শেষে লাভের পুরোটা যায় ইসরায়েলের পকেটে, আর ফিলিস্তিনের লোকসানের পাল্লা শুধু ভারী হতে থাকে। মাহমুদ আব্বাসের বিগত ১৫ বছরের শাসনামলে দেখা গেছে তার সকল রাজনৈতিক সিদ্ধান্ত শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থায় নেয়ার উদ্দেশ্যেই হয়েছে, কিন্তু ফিলিস্তিনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো চাহিদাই আজ অবধি পূরণ হয়নি। আব্বাস ফিলিস্তিনের স্বার্থ রক্ষা তো করতে পারেননি, এমনকি ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে বয়ান তৈরি করেছে তার বিকল্প কোনো বয়ানও তিনি দাঁড় করাতে পারেননি। বাইডেন যদি ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্পের অবস্থানই অনুসরণ করেন এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠা বিষয়ক দৃষ্টিভঙ্গি লালন করেন, তাহলে আব্বাস কিছুটা সুবিধা পেতে পারেন। আব্বাস হয়তো তেমনটাই আশা করছেন বলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কারণ অসলোর সেকেলে চিন্তাকে পাল্টে কঠোর অবস্থান নেয়ার মতো মানসিকতা বা বলিষ্ঠতা কোনোটাই আব্বাসের নেই। মাহমুদ আব্বাস শেষ পর্যন্ত নির্বাচন হতে দেবেন কিনা তাও অনিশ্চিত। তবে তার নির্বাচন আয়োজনের ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বস্তি দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো নতুন পরিস্থিতিকে সামনে রেখে আব্বাস এই নির্বাচনকে স্থগিত করে দিতে পারেন। নিকট অতীতে এমন নজিরও তার দিক থেকে রয়েছে। সার্বিকভাবেই মাহমুদ আব্বাসের নির্বাচন আয়োজনের এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা ফিলিস্তিনের গণতন্ত্রের চাতুর্যতা হিসেবেই বিবেচনা করছেন। গণতন্ত্রের এসব টাটকা স্লোগানে আন্তর্জাতিক সম্প্রদায় অনেকটা মোহিত হলেও ফিলিস্তিনের মানুষের জন্য এসব এখন আর আশা সৃষ্টি করে না। নতুন কোনো ভাবনা নিয়ে কোনো নেতৃত্ব আসবেন এবং ফিলিস্তিনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কর্মকৌশল প্রণয়ন করবেন, এমনটাই তারা আশা করছেন।
এবারের নির্বাচনে এমন নেতৃত্ব যদি বেরিয়ে আসে তবে তা হবে ফিলিস্তিনিদের জন্য বড় পাওয়া। আব্বাসের সেকেলে চিন্তাকে যারা চ্যালেঞ্জ করবেন, ফিলিস্তিনের জনগণ তাদের দিকেই ঝুঁকবেন। এ কারণে অনেকেই আশঙ্কা করছেন, আব্বাস যদি বুঝতে পারেন ক্ষমতা তার এবং তার দলের বাইরে হামাস বা অন্য কোনো দলের হাতে চলে যাবে, তাহলে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তিনি সরেও আসতে পারেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।